এ কথা শুনে আলো নিজের শরীর শুকতে লাগলো। কই, সে তো কোনো ঘ্রাণ পাচ্ছে না। মেয়েটার কাণ্ড দেখে আধা ঠোঁট কামড়ে হেসে পড়ল। ওটা তুমি অনুভব করতে পারবে না। আলো হতাশ হয়। তারপর কিছু একটা খেয়াল করে চিন্তিত মুখে বলল, আমার নূপুর পানির মধ্যে রয়ে গেছে। আধার কপাল কুঁচকে এগিয়ে এসে সুইমিং পুলের ভেতর তাকায়। কোথাও নূপুর দেখতে না পেয়ে ভুরু কুঁচকে কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগে আলো ধাক্কা মেরে পানির মধ্যে ফেলে দিল তাকে। তারপর খিলখিল করে হাসতে হাসতে বলল, নিন, এখন হিসাব বরাবর, পচা স্যার। এ কথা বলে আলো নিজের জুতো হাতে নিয়ে দৌড়ে চলে গেল। আর আধার খান পানির ভেতর থেকে উঠে চেঁচিয়ে উঠল, তোমাকে আমি দেখে নিব, শয়তান মেয়ে। রাতের শহরের দৃশ্য অদ্ভুত সুন্দর ও মোহনীয়। ব্যস্ত রাস্তার দুধারে ল্যাম্পপোস্টের আলোয় সব কিছু পরিষ্কার ও রঙিন। ফুটপাতে হরেক রকমের খাবারের দোকান বসেছে। ভাজা পোড়া দোকানে একটু বেশি ভিড়। সেই ভিড়ের মাঝ থেকে রাত বেরিয়ে এলো। হাতে প্লেট আর প্লেট ভর্তি মাশরুম চপ, শিক কাবাব, ফিশ ফ্রাই সহ আরও অনেক কিছুই রয়েছে। ঈশিতা বাইকের সাথে হেলান দিয়ে ছেলেটার কর্মকাণ্ড দেখছিল। তার মনে হয় না এর আগে কখনো রাস্তার পাশে ভিড় ঠেলে কিছু নিয়েছে রাত। ছেলেটা হয়তো এর আশেপাশেও আসেনি, কিন্তু এখন তার জন্য মাঝে মধ্যেই মাঝপথে বাইক থামিয়ে আড্ডা দেয় ও এসব খায়। আজও সেটার ব্যতিক্রম হলো না। নিন ম্যাম, আপনার ফাস্ট ফুড। ঈশিতা মুচকি হেসে প্লেট নিয়ে বলল, থ্যাংক ইউ। রাত হেসে মেয়েটার পাশে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। ঈশিতা কাবাব খেতে খেতে জিজ্ঞেস করল, তুমি খাবে না? কেন? এইগুলো খেতে ভালো লাগে না। তাহলে কি খাবে? রাত ঘাড় কাত করে মেয়েটার ঠোঁটের দিকে তাকিয়ে থেকে বলল, আমি আজ পর্যন্ত কাউকে কিস করিনি। কেন? ইচ্ছে করেনি কখনো। বিয়ের পর বউকে চুমু খেও, এখন চপ খাও। বলেই ঈশিতা মাশরুমের চপ রাতের মুখের সামনে ধরল। রাত চুপচাপ মাথা নিচু করে মুখে তুলে নিল। হাতের নরম ঠোঁটের স্পর্শ পেয়ে ঈশিতা কিছুক্ষণ থ মেরে তাকালো। তার শরীরে অদ্ভুত শিহরণ বয়ে গেল। সে আশেপাশে তাকিয়ে কয়েকবার চোখের পল্লব ঝাপটিয়ে নিল। অজানা অনুভূতিকে দমিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, বাড়ি যাব। রাতের কপাল কুঁচকে গেল। এত তাড়াতাড়ি? শরীর খারাপ লাগছে? ডক্টরের কাছে নিয়ে যাব? ঈশিতা হঠাৎই রেগেমেগে চিল্লিয়ে উঠল, না, আমার কিছু হয়নি, কিন্তু তোমার সাথে থাকতে ভালো লাগছে না আমার। আমি বিরক্ত তোমার পেঁচাল পাড়াতে। এখন কেন জানি মনে হচ্ছে তোমার সাথে বন্ধুত্ব করাটাই সব থেকে বড় ভুল হয়েছে আমার, কারণ তুমি একটা বাজে ছেলে। আশেপাশের সবাই তাদের দিকে তাকায়। রাত মেয়েটার রাগান্বিত চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চুপচাপ বিল মিটিয়ে একটা রিক্সা ডাকলো। তারপর ভাড়া দিয়ে মেয়েটাকে নিয়ে যেতে বলে। সে বাইক নিয়ে চলে গেল। আর ঈশিতা হতভম্বের মতো শুধু চেয়ে চেয়ে দেখলো। আচ্ছা, লোকটা কি রাগ করলো? রাত বাজে 12টা। খানবাড়ির ড্রয়িং রুমের পিনপতন নীরবতা ভাঙল এক জোরালো পদাঘাতের শব্দে। নেশায় বুঁদ হয়ে এলোমেলো পায়ে টলতে টলতে ভেতরে প্রবেশ করল আবরার খান রাত। ডান হাতে একখানা মদের বোতল ও বাম হাতে অফিসিয়াল ব্যাগ। শরীর থেকে কোট খুলে ছুঁড়ে মারল দিক। আধ খাওয়া বোতলে চুমুক দিতে দিতে তার রক্তিম চোখের দৃষ্টি গিয়ে পড়ে সিঁড়ির ওপার। ওখানে মেয়েটা পানির জগ হাতে থম মেরে দাঁড়িয়ে আছে। আলো জানতো রাত আগে নেশা করত, কিন্তু কখনো সে এমন মাতাল অবস্থায় দেখেনি। সবসময় পরিপাটি গুছিয়ে থাকা যুবককে আজ দেখতে ছন্নছাড়া লাগছে। মেরুন রাখা ইন করা শার্ট কুঁচকে ভিজে এলোমেলো হয়ে আছে। বুকের কাছে 3টে বোতাম খোলা। মাথার বড় বড় চুলগুলো কপালের চারদিকে লেপ্টে আছে। দেখে কোনো পাগলের থেকে কম লাগছে না। ওরই রক্তবর্ণ তীক্ষ্ণ চোখে চোখ পড়তেই আলো ভয়ে শুকনো ঢোকিল। ছেলেটা তার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি, আর না বাজে নজরে তাকিয়েছে। তবুও স্বামীর বলা কথাগুলো শুনে সে মনে মনে রাতকে ভয় পায়। তাই তো ছেলেটাকে এই অবস্থায় দেখে পিছনে ঘুরে দৌড় দিতেই শুনতে পেল, আমি খুব খারাপ, তাই না বোম্বাই মরিচ? আলো থেমে গিয়ে ঘাড় ঘুরিয়ে গম্ভীর কণ্ঠে বলল,
ভালো মানুষরা কখনো নেশা করে না। রাত হেলতে ধুলতে হাতের কাচের বোতলটা টেবিলের উপর রেখে সোফার সাথে হেলান দিয়ে মেঝেতে হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসল। ছেড়ে দিয়েছিলাম, সব কিছু ছেড়ে দিয়েছিলাম। তাহলে আবার কেন এমন করছেন? রাত দীর্ঘশ্বাস ছেড়ে নিজের বুকের মাঝে হাত রেখে অস্ফুট স্বরে বলল, এখানে খুব ব্যথা হচ্ছিল তাই। বিষয়টা অন্যরকম লাগলো আলোর কাছে। সে এক বুক সাহস নিয়ে আস্তে ধীরে নেমে এসে রাতের সামনে দাঁড়ালো। কেন ব্যথা করছে? আপনার ভাইকে ডাকবো? রাত দুদিক মাথা নাড়িয়ে বলল, এই ব্যথার চিকিৎসা ভাইয়ের কাছে নেই। একটু থেমে রমণীর চোখে চোখ রেখে জানতে চাইল, আমি কি খুবই খারাপ? আমি আপনার বিষয়ে যতটুকু জেনেছি তাতে বোঝা যায় আপনি প্লেবয় ছিলেন, কিন্তু জোর করে তো কিছু করেননি, আর না কোনো মেয়েকে ধোঁকা দিয়েছেন। আপনি বিদেশে থাকাকালীন এসব করেছেন, আর এখানে ওইগুলো খুবই নর্মাল ব্যাপার। তবে এখানে আপনারও দোষ আছে। আপনি খোলা খাবারে মুখ না দিয়ে নিজের জীবনে ফোকাস করতেন। আপনার সাথে তো আপনার ভাইয়াও ছিল। কই, ওনার তো এমন ব্যাড রিপোর্ট নেই। আপনাদের শরীরে একই বংশের রক্ত বইছে, কিন্তু দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আপনি অতীত ভুলে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করছেন, এমনকি ভালো পথেও চলে এসেছেন। আর এটাই বা কজন পুরুষ করে? আপনি জানেন আপনার এই পরিবর্তনে আপনার ভাই কতটা খুশি হয়েছে? উনি প্রায়শই বলেন, আমার ছোট ভাই ভালো হয়ে গেছে। তাহলে এখন বুঝুন, আপনি খারাপ নাকি ভালো। অতীত কম বেশি সবারই থাকে। সব কিছু ভুলে নিজেকে শুধরে নিয়ে ভালোর পথে এসেছেন, এটাই অনেক ভাইয়া। মেয়েটার কথাগুলো শুনল রাত। বিপরীতে শুধু বলল, আমাদের শরীরে একই রক্ত হলেও শিক্ষা আলাদা। ছোটবেলা থেকে অন্যের টাকা পয়সা কিভাবে উড়াতে হয় সেটাই শিখে এসেছি। আমি আমার ভাইকে একটু একটু ঈর্ষা করতাম। আমাকে এমনভাবেই শিক্ষা দেওয়া হয়েছিল, যেখানে নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বুঝতাম না। বাট আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আই রিয়েলি চেঞ্জড মাই ব্যাড হ্যাবিটস। আলো আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল। জীবনে ভালো মানুষ হতে গেলে সর্বপ্রথম সুশিক্ষার প্রয়োজন, নয়তো এমন স্বার্থপরই তৈরি হবে ব্যক্তি। আপনি হাজার চেষ্টা করে একজনের চোখে ভালো হতে পারলাম না বোম্বাই মরিস, পারলাম না। বিড়বিড় করতে করতে রাত ঘুমে ঢলে পড়ল। আলো পানির জগ রেখে রাতের কাছে আসতে চাইলে টের পেল সিঁড়ি বেয়ে কেউ নামছে। মেয়েটা চকিতে ঘাড় ঘুরিয়ে তাকায়। স্বামীকে গম্ভীর মুখে আসতে দেখে আলো সরে যায়। তুমি এখানে? পানি নিতে এসেছিলাম। আধার আর কিছু না বলে রাতকে পর্যবেক্ষণ করে নিয়ে কাছে এলো। ছোট ভাইকে ধরে সাবধানে দোতলায় নিয়ে যেতে লাগলো। আলো সেদিকে এক পলক তাকিয়ে জগ নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। রাতকে রুমে নিয়ে এসে বিছানায় শুয়ে দিল। পরনের শার্ট, পায়ের বুট, মোজা খুলে দিয়ে গায়ে চাদর টেনে দিল। এসি অন করে ড্রিম লাইট জ্বালিয়ে দেয়। আধার কপাল কুঁচকে ভাইয়ের লালচে চেহারার দিকে তাকিয়ে থেকে আনমনে আওড়ালো, কিছু তো একটা হয়েছে। পরন্তু দুপুরবেলায় রোদ্দুরের মাঝে বাস স্ট্যান্ডে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে ছায়া। পরনে নীল টপস ও সাদা স্কার্ট। রোদের কারণে উজ্জ্বল শ্যামবর্ণের মুখটা রক্তিম হয়ে উঠেছে। বারবার ওড়না দিয়ে কপালের ঘাম মুছছে। 5 মিনিট দেরি করে আসার ফলে বাস মিস করেছে। পরবর্তী বাস কখন আসবে সেটাও জানে না। মেয়েটা বিরক্তে হাত ঘড়ির দিকে তাকায়। 2টো বেজে যাচ্ছে, অথচ সে রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে কাইল্যা বোধ হচ্ছে। ছায়া আর কিছুক্ষণ অপেক্ষা করে সামনে পথ ধরে হাঁটতে শুরু করলো। কোনো রিক্সা বা অটোতে করে যাবে। ছায়া রাস্তা পার হওয়ার সময় খেয়াল করলো তার সামনে সে একটা কার থেমেছে। ভর দুপুরবেলা এমন নির্জন পথে কালো রঙের গাড়ি দেখে মেয়েটা ভয় পেয়ে পিছিয়ে যায়। ছোটবেলায় শুনেছে এমন কালো গাড়িতে করে বাচ্চাদের ধরে নিয়ে যায় রাস্তা থেকে, কিন্তু সে তো বাচ্চা নয় তাহলে। আরে ধুর, সে এসব কী ভাবছে? বাচ্চা না হলেও তো একটা মেয়ে, আর আজকাল মেয়েরা কোথাও নিরাপত্তা নেই। মেয়েটা আকাশ পাতাল ভাবনার মাঝেই ট্যুরের কাজ নেমে গেল। ছায়া কাঁধে ঝুলানো ব্যাগ চেপে ধরে দৌড় দিতে চেয়েও কিছু একটা খেয়াল করে দিল না, বরঞ্চ চোখ দুটো বড় বড় করে বিস্ময়ে তাকিয়ে রইল যুবকের পানে। কোথায় যাচ্ছেন মিস? রাস্তার মধ্যে মানুষটার দেখা পাওয়া অপ্রত্যাশিত ছিল ছায়ার। সে চোখের পলক ঝাপটিয়ে ধীর কণ্ঠে বলল, বাড়িতে।
পায়ে হেঁটে হেঁটে? তাহলে কি উড়ে উড়ে যাব? মৃন্ময় হেসে বলল, গাড়িতে উঠুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আপনার সময়ের মূল্য অনেক, অহেতুক আমার জন্য সেটা নষ্ট করবেন না। বন্ধুর শালী সাহেবার জন্য এইটুকু করাই যায়, আর আমরা এখন বেআইন, সো কাম। এ কথা বলে মৃন্ময় নিজেই পাশের ডোর খুলে দিল। ছায়ার আপত্তি করল না, চুপচাপ উঠে বসল। মেয়েটা সিট বেল্ট লাগিয়ে নিতে মৃন্ময় গাড়ি স্টার্ট দিল এবং ঠিকানা জিজ্ঞেস করল। ছায়া গুটি গুটি হয়ে বসে থেকে ক্ষণে ক্ষণে আর চোখে পাশে বসে থাকা সুদর্শন যুবকের দিকে তাকাচ্ছে। লোকটা ঠোঁট কামড়ে এক হাতে মনোযোগ সহকারে ড্রাইভ করছে। ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যায়। কাঙ্ক্ষিত স্থানে এসে মৃন্ময়ের গাড়ি থামে এবং ছায়া ধন্যবাদ দিয়ে নেমে পড়ল। মেয়েটা চলে যেতে চাইলেই মৃন্ময় পিছন থেকে ডেকে ওঠে। ছায়া ফিরে এলে মৃন্ময় একটা কার্ড বাড়িয়ে দিল। সেটা দেখে জিজ্ঞেস করলো, এটা কিসের কার্ড? আমার বিয়ে। ছায়া চমকে উঠল। কি? মৃন্ময় মেয়েটার রিয়াকশন দেখে নিঃশব্দে হেসে বলল, রিল্যাক্স মিস, আই অ্যাম জাস্ট কিডিং। তবুও ছায়া স্বস্তি পেল না। ও চট করে কার্ড নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। মৃন্ময় এক হাতে মাথার চুলগুলো ব্রাশ করতে করতে বলল, সামনে আমার একটা অনুষ্ঠান রয়েছে। বলতে পারেন, সকল ভক্তদের সাথে দেখা করব, অটোগ্রাফ দিব। ওই দিন আপনার আপুর বলা কথাগুলো শুনে সিদ্ধান্ত নেই, সবার সাথে মিট করব। আপনাকে আমি পার্সোনালি ইনভাইট করলাম। আই হোপ আপনি আসবেন। আপনার দুলাভাই আপুও আসবে। আর হ্যাঁ, আপনার ছোট বোন মায়াকেও নিয়ে আসবেন। ছায়া একগাল হেসে মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। মৃন্ময় চোখে সানগ্লাস পরে গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, খুব শীঘ্রই আমাদের আবার দেখা হচ্ছে। টেক কেয়ার অফ ইউ। ছায়া হাত নাড়িয়ে বলল, বাই গায়ক সাহেব, সাবধানে যাবেন, আর আপনিও নিজের খেয়াল রাখবেন। আজ রাত অফিসে যায়নি, সারাদিন ঘুমিয়ে পার করেছে। সন্ধ্যাবেলা উঠে গোসল করে বেরিয়ে এলো। আলো রান্নাঘরে টুকটাক কাজ করছিল, আর শেফালি চাচি মটরশুঁটি বাছছেন। দেবরকে দেখে আলো ফ্রিজ থেকে খাবার বের করে ওভেনে গরম করতে দিল। সব কিছু গরম করে ডাইনিংয়ে রেখে বলল, আসুন ভাইয়া। রাত চুপচাপ এসে চেয়ার টেনে নিয়ে বসলো। আলো প্লেটে খাবার বেড়ে দিল। সোবাহান খান বাহিরে গিয়েছিলেন, ফেরার পথে নাত বউয়ের জন্য এটা সেটা নিয়ে আসেন। মেয়েটা আবার বাহিরের খাবার খেতে খুবই পছন্দ করে, তাই আজকেও নিয়ে এলেন। দাদাজানকে দেখে আলো হাসি মুখে এগিয়ে এসে ড্রয়িং রুমে, আজকে কী নিয়ে এসেছো দাদাজান? সোবাহান খান জিনিসের টোপলা দিয়ে বলে, ফুচকা, চটপটি, মাংসের পেঁয়াজু আর সামোসা। জিনিসের নাম শুনে আলোর চোখ দুটো চিকচিক করে উঠল। সে কিছু বলতে যাবে, তার আগে শুনতে পেল, এসব হাবিজাবি রাস্তার খাবার নিয়ে এসে তুমি আমার বউয়ের পেট খারাপ করাচ্ছ দাদাজান। আধার দোতলা থেকে নেমে এসে গম্ভীর কণ্ঠে কথাগুলো বলে। সেগুলো শুনে আলো প্রতিবাদী কণ্ঠে বলো, মোটেও আমার পেট খারাপ হয় না। এবার যদি বমি করো তাহলে ঘাড় রুম থেকে বের করে দিব। আলো ঠোঁট উল্টে দাদাজানের দিকে তাকায়। সোবাহান খান বড়নাথের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলেন, আমার নাতবউকে বের করে দিলে তোমাকেও এ বাড়ি থেকে বের করে দেব। আধার থমথমে মুখে বলে, তুমি আস্ত একটা গিরগিটি। আলো ফিক করে হেসে দিয়ে ওখান থেকে চলে গেল। গরম গরম কফি বানিয়ে নিয়ে এসে স্বামীকে দিল। তারপর সে ফুচকা রেডি করতে শুরু করলো। কোনো সমস্যা হয়েছে? আধার রাতের পাশের চেয়ারে বসতে বসতে জিজ্ঞেস করলো। রাত খেতে খেতে জবাব দিল, সব ঠিক আছে। আধার আর কিছুই বলল না, শুধু নিজের বউয়ের দিকে তাকিয়ে রইল। ডিনার করার পর আলো স্বামীর কাছে বায়না করে, আজ রিকশায় করে ঘুরবে এবং রাতের শহর দেখবে। আধার সোজা চাপটা না করে দেয়, কারণ তার ভার্সিটির জরুরি কাজ আছে, এবং এটাও বলে অন্য কোনো সময় নিয়ে যাবে। কিন্তু আলো তো আলোই, সে জেদ ধরে বসে আছে। আজ যাবে মানে যাবে। এমনকি শাড়ি পরে সেজেগুজে তৈরি হয়ে বসে আছে। মেয়েটা যখন দেখলো এতেও কাজ হচ্ছে না, তখন কান্নাকাটি শুরু করে দিল।
তার কুমিরের কান্নার কাছে আধার আত্মসমর্পণ করে বউকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, নয়তো তাকে শান্তিতে থাকতে দেবে না মেয়েটা। আজকাল একটু বেশি যে তেরামি করছে। রাতের আধারের নিস্তব্ধতার মাঝে নির্জন পথ দিয়ে স্বামীর হাতে হাত রেখে হাসছে আলো, অন্য হাতে একগুচ্ছ গোলাপ। একটু আগেই রিকশায় করে দুজন মিলে শহর ঘুরছে, আপাতত এখন হেঁটে হেঁটেই বাড়িতে ফিরছে। খুশি হয়েছ? আলো একগাল হেসে মাথা নাড়িয়ে বলো, খুব। আধার মুচকি হেসে হাত ছেড়ে দিয়ে শাড়ি ভেদ করে কোমর চেপে ধরে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে বলো, এত দূর পথ হেঁটে যেতে পারবে? এখনই তো পা ব্যথা করছে। তাহলে রিকশায় উঠলে না কেন? আপনার সাথে হাঁটবো তাই। ঠিক আছে, চলো। মাঝপথে এসে আলো কোমর চেপে ধরে থেমে যায়। তার পাজোড়া আর চলছে না। মনে মনে নিজেকেই ইচ্ছে মতো বকাবকি করলো। শুধু শুধু জেদ করে। জুতা খোলো। স্বামীর কথা শুনে আলো চোখ দুটো বড় বড় করে তাকায়। সেটা দেখে আদার বিরক্তিতে বলো, এমনভাবে তাকিয়ে আছো যেন তোমাকে আমি শাড়ি খুলতে বলেছি। আলো কিছু না বললে হিল জোড়া খুলে দিল। সে বুঝতে পারছে না এই লোকটা তার জুতো নিয়ে কি করবে। ভাবনার মাঝেই সে নিজেকে শূন্য অনুভব করলো। আলো চমকে উঠে দুহাতে স্বামীর গলা আঁকড়ে ধরে বিস্ময়ে তাকায়। এটা কি করছেন আপনি? আধার এক হাতে মেয়েটার জুতো নিয়ে অন্য হাতে পাজা কোলে তুলে নিয়ে সামনে হাঁটতে থাকে এবং বলে, মুখ বন্ধ করে থাকো, নয়তো আছাড় মারবো। লোকে দেখলে কি ভাববে? কে কি ভাবলো না ভাবলো আই ডোন্ট কেয়ার। আমি অন্যর বউকে নয়, নিজের বউকে নিয়ে যাচ্ছি। আলো কিছু না বলে কাঁধে মাথা রেখে মানুষটার মুখের দিকে তাকায়। তখনই তার মনে সূক্ষ্ম ইচ্ছে জাগলো। সে আশেপাশে নজর বুলিয়ে নিয়ে মাথা উঁচু করে টোপাটপ দুটো চুমু বসিয়ে দিল স্বামীর বাম গালে। হঠাৎই আধারের পাজোড়া স্লাত হয়ে গেল। সে চোখ রাঙিয়ে মেয়েটার দিকে তাকাতেই খিলখিল করে হেসে উঠল। যান। আলো তর্জনী আঙুল দিয়ে স্বামীর গালে আঁকিবুকি করতে করতে আদুরি কণ্ঠে ডাকে। এই প্রথম বউয়ের মুখ থেকে এই বাক্য শুনে আধারের হৃদয় কাঁপল। সে শুকনো ঢোক গিলে গম্ভীর কণ্ঠে বলার চেষ্টা করল, মাঝ রাস্তায় আমাকে সিডিউস করার একদম চেষ্টা করবে না, চুপচাপ ভদ্র মেয়ের মতো। আধার সম্পূর্ণ কথা শেষ করতে পারল না, কারণ পাজি মেয়েটা তার ঠোঁটে চুমু দিয়েছে। আধার চোখ বুঝে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। সে জানে এই মেয়েটা ইচ্ছে করে তাকে জ্বালাচ্ছে, কারণ তারা এখন বাহিরে, আর সে চাইলেও কিছুই করতে পারবে না। তাই তো অসভ্য মেয়েটা সুযোগের ফয়দা তুলছে। ভালোবাসি, ছোট্ট একটা বাক্য, অথচ সে বাক্য শোনা মাত্রই আধারের হৃদয় থমকে গেল। সে মেয়েটার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বিড়বিড় করল, কি বললে? আবার বলো। আলো প্রাণ খোলা হাসি দিল, তারপর প্রিয় মানুষটিকে শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ সো মাচ মিস্টার খান। বাড়িতে ফিরতে ফিরতে রাত 1টা বেজে যায়। আলো ঘুমে ডুলতে ডুলতে কোনো মতে চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। আধার রুমের বাতি নিভিয়ে অর্ধাঙ্গিনীর কাছে এলো। মাঝ রাস্তায় একজন পুরুষের ইজ্জত লুটে নিয়ে এখন আরামে ঘুমানো হচ্ছে? আলো হেসে চোখ পিটপিট করে জবাব দিল, আমি আমার ব্যক্তিগত পুরুষের ইজ্জত লুটেছি, তাতে আপনার কি? আজকাল পুরুষরাও মেয়েদের কাছেই সেফ না। কি দিনকাল এলো রে বাবা। শুধু কয়েকটা চুমুই তো খেয়েছি, আপনি এমন করছেন যেন আমি আপনাকে। বলতে বলতে থেমে যায় আলো। সে একটু আগে কি বলতে চেয়েছিল ভাবতে তার চোখ বনে গেল। তুমি আমাকে কি বলো? বেহায়া ইঙ্গিত বুঝতে পেরে আলো লজ্জায় হাঁসফাঁস করতে করতে দুহাতের স্বামীকে ঠেলে বলো, সরুন তো, আমাকে বিরক্ত না করে ঘুমাতে দিন। আধার সরে না, বরং সাপের মতো আরও আষ্টে পিষ্টে মেয়েটাকে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে ফিসফিসিয়ে বলো, আমার ঘুম হারাম করে এখন ঘুমাতে চাচ্ছ? তো কি এখন আপনার সাথে ধেই ধেই করে নাচবো? নাচতে হবে না, শুধু আমাকে অনুভব করো। আপনি কিন্তু দিন দিন অসভ্য হয়ে যাচ্ছেন। সব কিছু তোমার জন্যই হয়েছে। কথায় আছে, সঙ্গদোষে লোহা ভাসে। আলো প্রত্যুত্তরে কিছু না বলে চোখ বুজে নিল। সময়ের সাথে সাথে আধার তার অর্ধাঙ্গিনীর মাঝে হারিয়ে গেল। মেয়েটা যখন স্বামীর ভালোবাসার মধ্যে অন্য এক জগতে বিচরণ করছিল,
তখন আধার এগিয়ে এসে কপালের মাঝে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে অবশেষে বলে উঠল, ভালোবাসি জান। রাত কয়েকদিন ধরে অফিসে যায়নি, আর না কারোর সাথে যোগাযোগ করেছে। বসের ফোন কল পেয়ে আজ অফিসে এসেছে এবং ভেতরে প্রবেশ করতেই ঈশিতার সাথে দেখা হয়ে যায়। মেয়েটা এতদিন পর রাতকে দেখে এগিয়ে এলো। কিছু বলতে যাবে তার আগেই রাত না চেনার ভান করে পাশ কাটিয়ে হনহনিয়ে চলে গেল। ছেলেটার এমন ব্যবহারে খুবই খারাপ লাগে ঈশিতার। সে তো ওই দিন রাতে ইচ্ছে করে ওইগুলো বলতে চায়নি। হঠাৎ তার কি হয়েছিল তার কে জানে। না চাইতেও রুড বিহেভিয়ার করে ফেলেছে। তার জন্য এই পর্যন্ত কমছড়ি বলেনি, অথচ ছেলেটাই একটা কথা নিয়েই পড়ে আছে। রাত রাত বসের সাথে কথা বলে কেবিন থেকে বের হতেই শীতে কই থেকে ছুটে এসে ডাকলো। রাত পিছনে তাকানোর প্রয়োজন মনে করলো না। সে ওইভাবেই দাঁড়িয়ে থেকে স্বাভাবিক গলায় বলল, জি বলুন। রাত খুব সহজে আপনি থেকে তুমিতে আসেনি, বরং তাদের মধ্যে বন্ধুত্ব হওয়ায় ১.৫ মাস পর তুমি বলে ডেকেছিল। কিন্তু আজ ওই একই কণ্ঠে আপনি ডাক শুনে মেয়েটার আবারও খারাপ লাগলো। তবে সে মুখে প্রকাশ করল না। ধীর পায়ে রাতের সামনে এসে দাঁড়িয়ে বলে, ওই দিনের জন্য আবারও সরি। আমি ইচ্ছে করে তোমাকে হার্ট করতে চাইনি। রাত মেয়েটার দিকে এক পলক তাকিয়ে ধীর কণ্ঠে বলল, ইটস ওকে মিস। আমি কিছু মনে করিনি। আর আপনি তো ভুল কিছু বলেননি। আমি আসলেই বাজে একটা ছেলে। একটু থেমে পুনরায় আওড়ালো, আজ থেকে খারাপ আমিটার আর চেহারা দেখতে হবে না আপনাকে। আর না আমার পেঁচাল সহ্য করতে হবে, কারণ আমি জব ছেড়ে দিয়েছি এবং খুব শীঘ্রই দেশটাও ছেড়ে দেব। আজ থেকে আপনি আপনার পথে আর আমি আমার পথে। আই উইশ আমাদের আর কখনো দেখা না হোক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এ কথা বলে রাত গলার টাইয়ের নট ঢিলে করতে করতে চলে যায়, আর পিছনে ফেলে গেল স্তব্ধ হওয়া এক রমণীকে। দেখতে দেখতে মৃন্ময়ের রাখা ইভেন্টের সেই বিশেষ দিন চলে এসেছে। আজ সব থেকে বেশি খুশি ছায়া, সাথে মৃন্ময়ের সকল ভক্তরাও। এতগুলো বছর পর প্রিয় গায়কের সাথে সশরীরে দেখা করবে, অটোগ্রাফ নেবে, সেলফি তুলবে, গিফট দিবে, আরও কত কিছু। তাই তো দেশে একটা ছোট্ট হুলস্থুল পরিবেশ তৈরি হয়েছে। মৃন্ময় স্যাড গানের জন্য বিখ্যাত ছিল, বিশেষ করে মেয়েদের কাছে, যারা ভালোবাসায় ছ্যাঁকা খেত। তারা রাতে মৃন্ময়ের গান শুনত আর প্রিয় মানুষটিকে অনুভব করে চোখের জলে বালিশ ভেজাত। অথচ তারা কেউই এই স্যাড গান গাওয়ার পিছনের রহস্য জানে না। তারা জানেই না তাদের অতি প্রিয় গায়ক মৃন্ময় আহমেদ রাজও ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে আছে, আর নিজের ভালোবাসাকে না পাওয়ার কষ্ট থেকেই তার এই যাত্রা শুরু। এই নতুন জগতে সে খুব কম সময়ে সবার মন জিতে নিলেও অনেকেই হয়ে উঠেছে তার শত্রু। ভালোর মাঝেও খারাপ রয়েছে। ঠিক তেমনই মৃন্ময় ভক্তদের সাথে কিছু সংখ্যক শত্রুও পেয়েছে। না রাখা কিছু কথা সময়েরই ঝরা পাতা দিয়ে যায় শুধু ব্যথা এই বুকে। বিশাল অডিটোরিয়ামে হাজারো ভক্তদের সামনে মূল স্টেজে নিজের সিগনেচার গিটার নিয়ে গান গাইছে মিস্টার মৃন্ময় আহমেদ রাজ। তার সামনে সকল ভক্তরা গানটা অনুভব করছে। এত এত মানুষের ভিড়ে আলো ছায়া মায়া হারিয়ে যাওয়ার উপক্রম। তাদের জন্য বিশেষভাবে বসার আলাদা করে জায়গা করা হলেও তারা সবার মাঝেই এসে মিলেমিশে গেছে। আজ ছায়া মেরুন রাঙা শাড়ি পরে এসেছে। তার দুই পাশে আলো ও মায়া রয়েছে। চারিদিকে ভক্তদের ভিড়ে মিডিয়ার লোকজন, পুলিশ, গার্ডও আছে। আলো আশেপাশে উকি ঝুঁকি মেরে তার স্বামীকে খুঁজছে। একসময় পেয়েও গেল। ওই তো স্টেজের পাশে এক জায়গায় বসে থেকে ফোন টিপছে। চারিপাশে কি হচ্ছে না হচ্ছে সেদিকে ওনার কোনো ধ্যান নেই। বেরসিক পুরুষ কোথাকার। গান শেষ হওয়ার কিছুক্ষণ পরে মৃন্ময় বসে পড়ল সবাইকে অটোগ্রাফ দিতে। সে হাসি মুখে সবার সাথে টুকটাক কথা বলছে, অটোগ্রাফ দিচ্ছে, সেলফি তুলছে এবং ভক্তদের নিয়ে আসা উপহারও গ্রহণ করলো। এমনকি তার তরফ থেকে উপহার দেওয়া হলো। পুরো হল জুড়ে তার নাম ধরে চিৎকার, ক্যামেরার ফ্ল্যাশ আর অন্যরকম একটা উন্মাদনার সৃষ্টি হয়েছে। এই আপু, চলো চলো অটোগ্রাফ নেব। ছোট বোনের ঠেলাঠেলি দেখে আলো চোখ মুখ কুঁচকে বলল, ভাইয়া তো তোকে অটোগ্রাফ দিয়েছে, তাহলে আবার কেন নেবি? ইচ্ছে করছে তাই নিব। তাহলে যা মায়াকে নিয়ে। আমি ওই ভিড়ের মধ্য গিয়ে চ্যাপ্টা হতে পারবো না।
ছায়া বড় বোনকে আর জোর করল না। মায়াকে বগল দাবা করে নিয়ে সামনে এগিয়ে যেতে লাগলো। অটোগ্রাফ প্লিজ। চেনা কণ্ঠস্বর শুনে মৃন্ময় মুখ তুলে সামনে দাঁড়ানো রমণীর দিকে তাকায়। ডাবল চান্স নেই মিস, আপনাকে আমি অনেক আগে অটোগ্রাফ দিয়েছি। আপু ঠিকই বলে, আপনি ভীষণ কিপ্টে। মৃন্ময় হেসে মেয়েটার হাত থেকে ডায়েরি নিয়ে অটোগ্রাফ দিল। ছায়া নিয়ে আসা একগুচ্ছ লাল গোলাপ এবং একটা ছোট্ট গিফট বক্স বাড়িয়ে দিয়ে ধীর কণ্ঠে বলো, আপনার ভক্তর তরফ থেকে সামান্য গিফট, আশা করছি গ্রহণ করবেন। মৃন্ময় বাধ্য ছেলের মতো সেগুলো নিয়ে নিজের পাশে রাখলো। তারপর ছায়া বায়না করলো সেলফি তোলার। মৃন্ময় চুপচাপ মেয়েটার সাথে হাসি মুখে অনেকগুলো ছবি তুলল এবং স্পেশাল একটা গিফটও দিল। খুব চমৎকার একটা ব্রেসলেট, মাঝে খোদাই করে লেখা আছে MA, যেটা পেয়ে এক মুহূর্তেই ছায়া খুশিতে আত্মহারা হয়ে উঠেছে। মেয়েটার খুশি দেখে মৃন্ময় ঠোঁট কামড়ে হেসে বাকিদেরকে অটোগ্রাফ দিতে ব্যস্ত হয়ে গেল। দূর থেকে দৃশ্যটা দেখে আলো মুচকি হাসল। তখন পাশে কারোর অস্তিত্ব অনুভব করে ধীর কণ্ঠে বলল, আজ আমার বোনটা খুব খুশি। আধার ছায়ার দিকে তাকায়। মেয়েটা আমাকে কিছু একটা বলছে আর হাসতে হাসতে বাম হাতে ব্রেসলেট পরছে, যেটা একটু আগে মৃন্ময় দিয়েছে। আপনি অটোগ্রাফ নেবেন না? আলোর কথা শুনে আধার নজর সরিয়ে নিয়ে বিড়বিড় করে বলল, যেখানে প্রতি রাতে বোর্ড থেকে অটোগ্রাফ পাই, সেখানে বন্ধুর থেকে অটোগ্রাফ নিয়ে কি করব? অসভ্য লোক কোথাকার। আলো চোখ মুখ কুঁচকে সেখান থেকে সরে গেল। আর আধার মাথা নিচু করে নিঃশব্দে হাসল। এত এত ভক্তদের অসীম আনন্দের মাঝেও একজনের ঠোঁটের কোণে ক্রূর হাসি লেগে আছে, সাথে রক্তিম চোখ দুটো জ্বলজ্বল করছে, যেন কিছু একটা করার জন্য সঠিক মুহূর্তের অপেক্ষায় আছে। গার্ডেন পোশাক পরিহিত ব্যক্তিটা সকলের উপর নজর রাখছে এবং মৃন্ময় থেকে বেশ দূরত্ব বজায় রেখে এক জায়গায় দাঁড়ায়। এখন শুধু ছেলেটার উঠে দাঁড়ানোর পালা, নয়তো টার্গেট মিস হয়ে যাবে। আর তিনি এই সুযোগ কোনো মতেই হারাতে চান না। অচেনা লোকটাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মৃন্ময় পানি খেতে খেতে উঠে দাঁড়ায়। ভক্তদের সাথে হাত নাড়িয়ে হাসিমুখে কথা বলছে ছেলেটা। ঠিক তখনই ন্যানো সেকেন্ডের মধ্যে গুলির বিকট শব্দে পুরো হলরুম মুহূর্তেই কেঁপে উঠল। ঠাস! গুলির বিকট শব্দে অডিটোরিয়ামের হাজার হাজার মানুষের মধ্যে মুহূর্তে হুলস্থুল আর চিৎকার শুরু হয়ে যায়। মানুষ পাগলের মতো এক্সিট গেটের দিকে দৌড়াচ্ছে। তারা অনেক খেয়ালই করল না তাদের প্রিয় গায়ককে বাঁচাতে গিয়ে এক রমণী নিজের বুকে বুলেট নিয়েছে। ছায়া! চোখের সামনে নিজের কলিজার টুকরো বোনের রক্তাক্ত দেহ দেখে আলো গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। অন্যদিকে ছায়ার শরীরটা দুর্বল হয়ে ভেঙে পড়ল। ফ্লোরের শক্ত মেঝেতে ওর নাজুক শরীর স্পর্শ করার আগেই মৃন্ময় বাহুডোরে আগলে নিল। ওইদিকে লোকটা হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। সে কাকে গুলি করতে চেয়েছিল আর এখন কে গুলি খেয়ে শুয়ে পড়েছে? পরক্ষণে আবারও পিস্তল তাক করল মৃন্ময়ের দিকে, কিন্তু এবার গুলি করার আগেই অন্য গার্ড পুলিশ ছুটে এসে লোকটাকে ঘিরে ধরল। ছায়া! মেয়েটার বুক থেকে গলগল করে তাজা রক্ত বের হচ্ছে। বুলেট ঠিক হৃদয়ের কাছে লেগেছে। মেয়েটার রক্তে মৃন্ময়ের গায়ে থাকা সাদা শার্ট রক্তবর্ণ হয়ে উঠল। ছেলেটার পুরো শরীর কাঁপছে, গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। কিছু বলতে চেয়েও বলতে পারছে না। এই পিচ্চি মেয়েটা কেন এমন করলো? কেন তাকে বাঁচাতে নিজের শরীরে ঝুঁকি নিল? কে বলেছিল মেয়েটাকে ওর সামনে এসে ঢাল হয়ে দাঁড়াতে? এই মেয়েটার কি নিজের জীবনের প্রতি একটু মায়া-দয়া নেই? অপরিচিত একজনের অন্য কেউ এইভাবে নিজের জীবনের ঝুঁকি নিতে পারে? এখন এই মেয়েটার যদি কিছু হয় তখন? না না, সে কিছু হতে দেবে না, কিছু না। ছায়া অস্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছে। লালচে অশ্রুসিক্ত নয়নে মৃন্ময়ের দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। মৃন্ময় সময় নষ্ট না করে মেয়েটাকে পাঁজা কোলে তুলে নিয়ে গেটের দিকে ছুটল এবং অস্থির গলায় বিড়বিড় করতে থাকল, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। তীব্র কষ্টের মাঝেও ছায়া হাসল। সে নিজের রক্তাক্ত বাম হাতটা মৃন্ময়ের গালে রেখে জোরে জোরে শ্বাস নিতে নিতে বহু কষ্টে বলার চেষ্টা করল, গায়ক সাহেব, আমি আমি আপনাকে ভা। হঠাৎই ছায়ার শরীরটা জোরে খিঁচুনি দিয়ে উঠল। চোখের পলকে মেয়েটার ঠোঁটের কোণ বেয়ে এক ফোঁটা তাজা গাঢ় রক্ত গড়িয়ে পড়ল। সে আর কোনো কথাই বলতে পারল না। তার শরীরটা একদম নিথর হয়ে যায়
এবং প্রিয় মানুষটির দেওয়া ব্রেসলেট পরা বাম হাতটা অবহেলায় পড়ে গেল। সঙ্গে থেকে থেমে গেল শ্বাস-প্রশ্বাস। কিন্তু তার চোখের পাতা দুটো তখনও বন্ধ হলো না। অর্ধেক খোলা পাথরের ন্যায় স্থির চোখ দুটো দিয়ে যে সে যেন শূন্যের দিকে তাকিয়ে রইল। মৃন্ময়ের পায়ের সাথে ওর হৃদয় থমকে যায়। সে চট করে মেয়েটার খোলা কাজল রাঙা রক্তিম চোখের দিকে তাকায়। শেষবারের মতো ছায়ার মায়াবী চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা নোনা অশ্রুজল গড়িয়ে পড়ল। মেয়েটার নিথর শরীরটা দেখে মৃন্ময়ের চোখ দুটো জ্বলে উঠল। সে তড়িঘড়ি করে মেয়েটাকে নিচে নামিয়ে বুকের মাঝে নিয়ে চিল্লিয়ে ডাকতে শুরু করল। এই মেয়ে, ওঠো বলছি। দেখো, আমার সাথে একদম নাটক করবে না। আমি জানি তুমি আমাকে ভয় দেওয়ার জন্য ইচ্ছে করে এমন করেছো। এই, ওঠো বলছি।